স্যার, ক্যাপ্টেন সৌম্য আর আমি যাব। একজন দেশদ্রোহীর শাস্তি কী হয় জানেন তো পিউ? আমাকে এই কথা কেন বলছেন ক্যাপ্টেন শো? বিচলিত কণ্ঠে জানতে চাইল পিউ। আমার পিছনে অবশ্যই কারণ আছে। কণ্ঠে গাম্ভীর্য এনে জবাব দিল ক্যাপ্টেন সৌম্য সাহারিয়া। এরপর বলতে শুরু করলো, মেজর মোহিতের কথা অনুযায়ী আমি দীর্ঘদিন ধরে আপনার বাবা লেফটেন্যান্ট জেনারেল নামসের হায়দারকে ফলো করে আসছে। শুধু তাই নয়, ওনার সকল বিষয়ে খোঁজ খবর নিয়েছে। কাউন্টমেন্টের ভেতরের সকল গোপন খবর উনি এবং আরেকজন অফিসার বাইরে ফোকাস করেন টাকার বিনিময়ে। অবশ্যই ছাড় তার কাছে নয়, এমন কারো কাছে যে দেশের কোনো কর্নার চায় না, সে নিজের আখের গোছাতে ব্যস্ত। একজন সেনা সদস্য হিসাবে আমাদের শপথ বাক্য কী হয় জানেন তো? শান্তিতে আমরা, সমরে আমরা। আমার উপর ন্যস্ত সকল দায়িত্ব আমি সততা ও বিশ্বস্ততার সহিত পালন করব। আমার জীবন বিপন্ন করে আলো, জল, স্থল, আকাশ যেখানেই যাবার আদেশ দেওয়া হবে আমি সেখানে যেতে প্রস্তুত, কারণ আমরা দেশের জন্য জীবন উৎসর্গ করেছি। সেখানে একজন সেনা সদস্যের বড় অফিসার এবং শপথ বাক্য পাঠ করেও কীভাবে তার খেলাপ করতে পারে? তুই জানি ক্যাপ্টেন সৌম্য আজে বাজে কথা বলার মানুষ নয়। এ পর্যন্ত সৌম্যের কোনো কথার হেরফের হয়নি। এক কথার মানুষ সৌম্য। নিজের বাবা সম্পর্কের কথাগুলো যেমন অবিশ্বাসীল, তেমনি ক্যাপ্টেন সৌম্যের কথাও ফেলে দেওয়ার নয়। সৌম্য ভরাট কণ্ঠে আবার বলে উঠল, পিউ, আপনার কাছে আমার অনুরোধ থাকবে, আমার অবর্তমানে আপনার বাবার গতিবিধি লক্ষ্য রাখবেন। আমি রাস্তায় যাচ্ছি, কবে ফিরবো জানি না, আদৌ বেঁচে ফিরবো কিনা সেটাও আমি জানি না। আমি চাই আমার অনুপস্থিতিতে আপনি আপনার দায়িত্বটা পালন করবেন। পিউ বলেই সৌম্য পিয়ের হাত চেপে ধরল। পিউ নির্বাক হয়ে অশ্রুসিক্ত নয়নে সৌম্যের পানে নীরব দৃষ্টি দিল। মুখে কিছুই উচ্চারণ করতে পারল না। মেজর জেনারেল নাফিসের সামনে বসে আছে মোহিত। নীরবতা ভেঙে মোহিত গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে বলে উঠল, স্যার, 3 দিনের টানা প্রচেষ্টায় সকল বিবরণের ভিত্তিতে আমি জানতে পেরেছি ওইটা আহিয়ান চৌধুরীরই জাহাজ ছিল। সেই ওই জাহাজের মাধ্যমে বাংলাদেশ থেকে রাশিয়াতে নারী শিশু পাচারের কাজ করে থাকে। শুধু তাই নয়, অবৈধ অস্ত্র সরবরাহ সহ যত ধরনের ইললিগেল কাজ আছে সব সে ওই জাহাজের মাধ্যমে সমুদ্র পথে হাসিল করে। বলেই তার ট্যাব থেকে এক এক করে কিছু ছবি নাফিস মাহমুদকে দেখালো। ধীর স্বরে মোহিত আবার বলে উঠল, ছবিগুলো আমি বিভিন্ন দেশের স্পাইয়ের মাধ্যমে পেয়েছি। ছবিগুলো দেখে নাফিস মাহমুদ অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। কণ্ঠে খাত ফেলে উত্তেজিত হয়ে নাফিস মাহমুদ জানতে চাইলেন, তুমি এত কিছু জেনেও চুপ করে কেন আছো মোহিত? ডিপার্টমেন্টকে কেন কিছু জানতে দিচ্ছ না? স্যার, ডিপার্টমেন্ট জানলে বিভিন্ন তামাশা করে ওকে ধরে আনবে, বিচার হবে, রায় হবে, জেল হবে, কিন্তু সে ক্ষমতার দাপট খাটিয়ে আবার বেরিয়ে যাবে। এমনটি আমি হতে দিব না। এবার আমি ওকে সরাসরি ক্রসফায়ার করব। সে আমার বহুত পুরনো শিকার, পূর্বের অনেক হিসেব নিকেশ আছে তার সাথে আমার। কাতর কণ্ঠে নাফিস মাহমুদ বলে উঠলেন, জাহাজে রাশিয়া পৌঁছাতে কমপক্ষে 1 মাস সময় তো লাগবেই। এই সময়ের মধ্যেও যদি আমার মেয়ের কোনো ক্ষতি করে দেয়? কিছুই করবে না স্যার, খোঁজ নিয়ে জেনেছি সে স্বর্গকে 1 বছর ধরে ফলো করে যাচ্ছে। স্বর্গকে টাকা দাবি বা পাচারের স্বার্থে সে অপহরণ করেনি, এটা আমি নিশ্চিত, কিন্তু কোন উদ্দেশ্য নিয়ে করেছে সেটাও ধোঁয়ার রয়ে গিয়েছে। মোহিত আবারও গমগমি কণ্ঠে বলে উঠল, চাইলে সে বিমানে করে স্বর্গকে বিদেশ নিতে পারত, কিন্তু পাসপোর্টের ঝামেলা, এয়ারপোর্ট পুলিশের হয়রানি এসব এড়াতে সমুদ্র পথ বেছে নিয়েছে। আর যেহেতু জাহাজটি তার নিজের, এখানেও ঝামেলা কম, পোর্ট অথরিটি ওর সাথে অবৈধ কাজে জড়িত আছে। মোহিত বুকের উপর 2 হাত ভাঁজ করে অভিজ্ঞের ন্যায় বলে উঠল, আপনি চিন্তা করবেন না স্যার, স্বর্গ মিলিটারি ট্রেনিং ভালো মার্কস নিয়ে কমপ্লিট করেছে। এটা শুধু আমি নই, আপনিও ভালো করে জানেন। চাইলেই যে কেউ যখন তখন ওর ক্ষতি করতে পারবে না, ও নিজেকে সেফ রাখতে পারবে। আমি জেনারেলকে বলেছি দ্রুত আমাকে রাশিয়া পাঠাতে। আহিয়ান পৌঁছানোর আগে আমাদের গিয়ে সব পজিশন ক্লিয়ার করতে হবে সেখানে। গত বছর মঙ্গোলিয়াতে যেই মিশনে গিয়েছিলাম, সেই মিশনে রাশিয়ার কিছু আর্মড ফোর্স ছিল। সেখানকার মেজর নিকোলাস আর ক্যাপ্টেন ভলটেয়ারের সাথে
আমাদের টিমের খুব ভালো সক্ষতা গড়ে উঠেছে। ওই মিশনে আমরা ওদের অনেক হেল্প করেছিলাম। তারা বলেছিল কোনো দিন কোনো কিছুর প্রয়োজনে রাশিয়া এলে সেই সাহায্যের বিনিময় দেবে। সেই হেল্প নেয়ার এটাই মোক্ষম সময়। আমি মেইল করে সব জানিয়েছি তাদের। আমাকে যে কোনো হেল্প করতে তারা প্রস্তুত। মুহিত নরম সুরে নাফিস মাহমুদকে বলল, আমার মাকে শুধু সামলে রাখবেন স্যার। আমি যদি আর না ফিরি, আমার মাকে আপনি সময় সুযোগ বুঝে নামিরার কাছে পাঠিয়ে দেবেন। আপনার কাছে আমার শেষ অনুরোধ থাকলো স্যার। একদিকে প্রাণপ্রিয় মেয়ের চিন্তা, অন্যদিকে মুহিতের চিন্তায় মুখের ভাষা হারালেন মেজর জেনারেল নাফিস মাহমুদ। মুহিতকে সান্ত্বনা দেবার কোনো ভাষা খুঁজে পেলেন না তিনি। শুধু ফিতে চাপড় দিয়ে স্থান ত্যাগ করলেন। বন্ধু রুমে কত সময় হয়েছে কিছুই টাহার করতে পারছেন না স্বর্গ। আদৌ এখান থেকে মুক্তি মিলবে নাকি এখানেই পচে মরতে হবে? কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাকে, কি প্রয়োজনে, কিছুই সে জানেন না। দমে যাওয়ার পাত্রী নয় সে স্বর্গ। যে কোনো প্রকারে তাকে শক্ত থাকতে হবে। নিজেকে এত দ্রুত ধরাশায়ী করা যাবে না। নিজেকে শক্ত সামর্থ্য রাখতে হলে প্রথমে প্রয়োজন খাবার। যেইভাবে সেই কাজ। নিজেকে বন্দি দেখতে পেয়ে স্বর্গ স্বাভাবিক থাকতে পারেননি। তার মধ্যে সাজানো ফল দেখে মাথা আরও গরম হয়ে গিয়েছিল। এই জন্য সব কিছু ছুঁড়ে ফেলেছে। রুমের কোনায় উকি ঝুঁকি করে বেডের নিচ থেকে থেতলে যাওয়া একটা আপেল বের করে আনলো স্বর্গ। যেই কামড় বসাতে যাবে অমনি দরজা খোলার শব্দ পাওয়া যায়। ব্ল্যাঙ্কেটের তলায় আপেল লুকিয়ে চোখ বন্ধ করে ঘুমের ফান ধরে পড়ে রইল স্বর্গ। বিদেশি এক মেয়ে বলল, ম্যাম প্লিজ টেক ইউর ফুড। মেয়েলি কণ্ঠস্বর শুনে স্বর্গ অবাক হয়ে দ্রুত চোখ খোলে। খাবার ট্রি সমেত একজন বিদেশি মেয়েকে দেখতে পায়। শারীরিক গঠন, পোশাক আর প্রসাধনীর জন্য সঠিক বয়স অনুমান করা যাচ্ছে না। তবুও স্বর্গের মনে হলো মেয়েটি 28 কি 30 বছরের মহিলা। স্বর্গ চোখ টিপে পড়ে রইল। মেয়েটি আবারও নরম সুরে বলে উঠল, ম্যাম প্লিজ টেক ইউর ফুড। ইফ ইউ ডোন্ট টেক ইউর ফুড, স্যার উইল কিল মি। এবার নড়ে চড়ে উঠল স্বর্গ, বিছানা ছেড়ে উঠে বসল এবং মেয়েটির উদ্দেশ্য বলে উঠল, I will take it, but you have to taste this food first. কথাটি বলে স্বর্গ মেয়েটির দিকে নির্লিপ্তভাবে তাকিয়ে রইল। মেয়েটি একটু ইতস্তত করে একটা কাঁটা চামচ আর নাইফ হাতে দিল। স্টেকের এক কোণা থেকে একটু কেটে মুখে পড়ল। এরপর সেগুলো ওয়াশ করে নতুন চামচ আর নাইফ আনতে চলে গেল। স্বর্গ মনে মনে স্থির করল এই মেয়েটির সাথে সখ্যতা গড়ে প্রয়োজনীয় সব তথ্য হাসিল করবে। মাঝে পেরিয়ে গেছে আরও 4 দিন। মুহিত আর ক্যাপ্টেন সৌম্য দুবাই এয়ারপোর্টে বসে আছে। পরবর্তী বিমান ছাড়া অপেক্ষা করছে। খুব ছোট ছোট পোশাক পরিহিত আমেরিকান এক মেয়ে পায়ের উপর পা তুলে মুহিতের সামনে বসে পড়ল। মুহিত সেটা দেখেও না দেখার ভান করল। মেয়েটি মুহিতের দৃষ্টি আকর্ষণের জন্য বারবার বিভিন্ন ইঙ্গিত করেই যাচ্ছে। মুহিত ব্ল্যাক কালারের জ্যাকেট, ব্ল্যাক জিন্স সাথে ম্যাচিং বুট পরেছে। মুহিতের সৌন্দর্য মেয়েটির চোখ সরাতে পারছে না। হঠাৎই মেয়েটি রিনঝিন কণ্ঠে বলে উঠল, হাই, আই এম ভেরোনিকা স্টুয়ার্ট। ইউ আর টু মাচ ইট। উইল ইউ স্পেন্ড এ নাইট উইথ মি? বলেই মুহিতের দিকে হাত বাড়িয়ে দিল। মুহিত অন্যদিকে ঘুরে উত্তর দিল, সরি, আই এম নট ইন্টারেস্টেড। মেয়েটি তবু নিলজ্জের মতো এটা সেটা হেসে বলে মুহিতের উপর ঢলে পড়তে চাইছি। সৌম্য দাঁত চেপে কোনো মতে বসে রইল। তাদের মাথায় এখন কিভাবে স্বর্গকে রেস্কিউ করে মিশনটা সাকসেস করা যাবে সেই চিন্তা। সৌম্যের কাছে এই মেয়েটাকে এখন উটকো ঝামেলা মনে হচ্ছে। মোহিত খেয়াল করলো হঠাৎই মেয়েটির ব্যাগের চেন খুলে কিছু বের করার চেষ্টা করছে আর তীক্ষ্ণ দৃষ্টিতে মোহিতের দিকে তাকিয়ে আছে। সচেতন হলো মোহিত, আশেপাশের কাউকে বিশ্বাস নেই। যখন তখন দাবার চাল উল্টে যেতে পারে। মেয়েটি ব্যাগ থেকে কিছু বের করার আগেই মোহিত তার কোমরে থাকা সেলফ ডিফেন্সের লাইসেন্স করা রিভলভার মেয়েটির মাথা বরাবর পয়েন্ট করে। মেয়েটি ভয়ে চোখ বড় বড় করে ফেলে। ব্যাগ থেকে মেয়েটিকে হাত বের করতে বলে মোহিত। মেয়েটি বিচলিত হয়ে ভয়ে ভয়ে একটি ভিজিটিং কার্ড বের করে আনে। মোহিতের এমন কাণ্ডে এয়ারপোর্টের সিকিউরিটি পুলিশ দৌড়ে এসে মোহিতকে হ্যান্ডস আপ করতে বলে। সৌম্য গোপনে তাদের আইডেন্টি কার্ড দেখিয়ে দিলে পুলিশ তাদের সরি বলে এবং সমস্ত ঘটনা জানার পর মেয়েটাকে
ধমকে তাড়িয়ে দেয়। প্লেন ছাড়ার সময় হয়েছে। মুহিত আর সৌম্য বিজনেস ক্লাসে বসে তাদের সিটে বসে পড়েছেন। ব্যাগ থেকে ট্যাব বের করে সৌম্য আর মুহিত নিজেদের কাজের ছক এঁকে ফেলল। এবার পালা রাশিয়ায় পৌঁছানোর। সময় রাত 11:15। আশরাফ চৌধুরী নিজের পছন্দের পুরনো দিনের গান ইজি চেয়ারে বসে বসে শুনছেন আর ঝিমুচ্ছেন। এমন সময় বিকট শব্দে ফোনের রিংটন বেজে উঠল। বিরক্তিতে মুখে খারাপ গালি এনে বললেন, কোন সতী এত রাতে কল করে বিরক্ত করছে তাকে দেখে নেবে। নাসের হায়দার হারামজাদা এত রাতে কেন ফোন করেছে? কৌতূহলী হয়ে ফোন কানে তুলে বললেন, কিরে শালা, নিজের ঘুম নেই বলে অন্য কেউ ঘুমাতে দিবি না? নাসির হায়দার ফিসফিসিয়ে বলে উঠল, আরে রাখো তোমার ঘুম। তোমার ছেলে যে মেজর জেনারেলের মেয়েকে অপহরণ করে রুম দিয়েছে সে খবর রাখো। পুরো ডিপার্টমেন্ট হাত ধুয়ে পড়ে আছে তোমার ছেলেকে ক্রস ফায়ার করতে। কোথায় আছে তোমার ছেলে? তাকে সাবধান হয়ে যেতে পারো, না হলে কিন্তু এবার আর রক্ষে নেই। আর এই খবরের জন্য আমার অ্যাকাউন্টও ব্লক পাঠিয়ে দিও। বলেই খেক খেক করে হেসে লাইন কেটে দিল নাসির হায়দার। এত রাতে এভাবে হাসছো কেন বাবা? হঠাৎই মেয়েটাকে চমকে উঠলেন নাসির হায়দার। তোতলাতে তোতলাতে বললেন, ওই এসেছি। আর এত রাতে না ঘুমিয়ে বাবার রুমে জাসুসি করতে এসেছো? জাসুসি নয়, দেখতে এলাম এত রাতে কাকে ফোন করে এত খুশি হচ্ছ। আমি কি তোমার খুব লস করে ফেললাম বাবা? এত রাতে বাবার সাথে মস্করা করতে এসেছো? বেয়াদব মেয়ে, যাও নিজের রুমে যাও। বলে ধমকে পিউকে ঘর থেকে বের করে দিলেন নাসির হায়দার। নিজের বুকে নিজেই থুতু লাগিয়ে বলে উঠলেন, আর একটু হলে এখনও তোরা গিয়ে যেতাম। মেয়েটা হয়েছে মায়ের পঞ্চান মা। মাকে তো বিদায় করতে পেরেছি, কিন্তু নিজের মেয়েকে কোথায় জঞ্জালে দিতে? নিজের রুমে শুয়ে বালিশে মুখ গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন পিউ। সৌম্য ঠিকই বলেছে, তার বাবাই খবর আদান প্রদান করে। তার বাবা সত্যিই একজন দেশদ্রোহী। একথা ডিপার্টমেন্ট জানলে কি হবে? সহসাই উঠে বসে পিউ। যা হয় হোক, চোখের জল হাতের উল্টো পিঠে দিয়ে মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে আপন মনে বলে ওঠে, ক্যাপ্টেন সৌম্য, আপনার দেওয়া সকল দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করব, প্রমিস। মস্কো এয়ারপোর্টে মোহিত আর সৌম্য অপেক্ষা করছে কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার জন্য। এখানে তাদের অনেক কাজ, অপরিচিত জায়গা, পরিচিত শত্রু। বিষয়টা খুব ইন্টারেস্টিং হলেও প্রচুর কাঠখড় পোড়াতে হবে তাদের। আর্মি ক্যাম্প থেকে তাদের জেটি ঘাটে যেতে হবে এবং কিছু ইনফরমেশন কালেক্ট করতে হবে। স্যাম নামের যে স্পাই আছে তার কাছ থেকে ওই জাহাজ সম্পর্কিত আরও অনেক তথ্য জানতে হবে। ছেলেটি সুইজারল্যান্ডের নাগরিক, কিন্তু টাকার বিনিময়ে বিভিন্ন দেশের স্পাইয়ের কাজ করে। টাকার কাছে জীবন বাজি রাখতে হাসি মুখে রাজি স্যাম স্মিথ। সব মানুষ যেদিকে টাকা দেখে সেদিকেই ঢলে পড়ে। মোহিত তাদের দু চোখেই দেখতে পারে না, কিন্তু কাজের সূত্রে এদের ভিড়েই হাঁটতে হয় মোহিতকে। সকল ভাবনার অবসান ঘটল যখন আর্মি জিপটি ক্যাম্পে এসে ব্রেক কষল। নিকোলাস আর ভলতেয়ার দৌড়ে এসে মোহিত আর সৌম্যের সাথে কুশল বিনিময় করতে। দিনের আলো ফুরিয়ে রাতের আধার চারপাশ গ্রাস করেছে। ঘুমিয়ে পড়েছে ঝিঝি পোকারাও। দু চোখের পাতায় ঘুম নেই নাফিস দম্পতি। দিনে তারা সকলের সামনে ভালো থাকার অভিনয় চালিয়ে যাচ্ছে, কিন্তু রাত হলে সকল ভয় এসে মনের মাঝে হানা দিচ্ছে, আধো বেঁচে আছে তো মেয়েটা? বলেই ফুপিয়ে কেঁদে উঠলেন তনুজা। নাফিস বুকে চড়িয়ে তাকে শক্ত করে শান্ত করার বৃথা চেষ্টা করলেন। সিডনি অস্ট্রেলিয়ার নাবিরা অনেকটাই সুস্থ এখন। যেদিন থেকে নিজের মাকে একটু সুস্থ হতে দেখেছে সেদিন থেকেই সে স্বাভাবিক আচরণ করছে। এখন আর অযথা কাঁদে না, কিন্তু মনের মাঝে ছোট্ট নিষ্পাপ ভাইটার মৃত্যুর শোক তোলপাড় করে। মুকিদের কথা আর বাবার কথা চিন্তা করে নামিরা মাঝে মাঝেই অনেক অসুস্থ হয়ে পড়ে। কিন্তু যেদিন আল্ট্রাসানি করে নিজের বেবির মুখের আদলের মতো দেখেছে সেদিন থেকে সে ধরে নিয়েছে মুকিত আসবে তার ঘরে। এভাবে কান্না করে দুর্বল হওয়া যাবে না। কিন্তু নামিরা প্রায় সোহাগের কাছে বায়না ধরে দেশে যাওয়ার জন্য। সোহাগ নামিরাকে কথা দিয়েছে আর কিছুদিন গেলে মিসেস তারিন একটু স্বাভাবিক হলে সোহাগই তাকে অস্ট্রেলিয়ায় নিয়ে আসবে। তখন মা মেয়ে যত খুশি একসাথে থেকো। এখন আপাতত বাচ্চাটার দিকে মন দিতে বলেছে। ছোট বাচ্চাটার যখন পেটের ভেতর নড়ে ওঠে নামিরা তখন খুশিতে সোহাগকে জড়িয়ে ধরে কত অভিযোগ জানায়। জানো,
তোমার ছেলে আমাকে এখানে লাথি দিয়েছে, ওখানে খুশি মেরেছে, আরও কত কি। সোহাগ জানে ঘরে ছোট ছোট হাত বাড়িয়ে যখন বাচ্চা ঘরময় ঘুরে বেড়াবে তখন নামিরা সব দুঃখ কষ্ট ভুলে যাবে। কিন্তু সোহাগ, সে কি পারবে তার পিতৃতুল্য লোকের শোক কাটাতে? যেই লোক তার বিপদে আশ্রয় দিল, মানুষের মতো মানুষ করলো, তারই বিপদের খবর সোহাগ জানতেও পারল না, সাহায্য তো দূর কি পার। আর মুকিতের মর্মান্তিক মৃত্যুর বর্ণনা মনে পড়তেই চোখের কোণে জল জমা হলো সোহাগের। রাশিয়া, মূর্মনস্ক, টোরগোভি পোর্ট সবচেয়ে শীতলতম দেশ হবার কারণে মুকিত আর সৌম্যের একটু কষ্ট হচ্ছে। তবুও নিজেদের যত সম্ভব লং কোটের সাহায্যে উষ্ণ রেখে তারা এই পোর্টে এসে অপেক্ষা করছে। সমুদ্র থেকে আসা ভারী হাওয়া বুকে কম্পন তুলেছে। সন্ধ্যার পূর্ব আকাশে হেলে পড়ে আধারে বিলীন হচ্ছে। এমন সময় রাশিয়ান ভাষায় হ্যালো বলে উঠলেন পোস্টমাস্টার। লোকটির বয়স 50 কি 55, লম্বা 6 ফিটের কাছাকাছি। মুখে মায়াবী হাসি ঝুলিয়ে জানতে চাইলেন তারা কি চায়। জাহাজটির ছবি দেখানো মাত্র বৃদ্ধ মাস্টার জাহাজটিকে চিনে ফেলে এবং অবাকের সাথে জিজ্ঞেস করে, ডেট শোলো। কেন এখানে তুলে এনেছি জানো? প্রশ্নটি করে আইয়ান স্বর্গের পানে দৃষ্টি নিবন্ধ করল। স্বর্গের কোনো ভাবান্তর না দেখে মুখে তৃপ্তির হাসি ফুটিয়ে বলে উঠল আইয়ান, আমি তোমাকে বিয়ে করতে চাই স্বর্গ। কথাটি শোনা মাত্র স্বর্গের রাগের পারদ তরতর করে মাত্রা ছাড়ালো, কিন্তু মুখে কিছুই প্রকাশ করল না। আইয়ান আয়েশ করে স্বর্গের পাশে বসে আবারও বলতে শুরু করলো, আমি তোমাকে প্রথম দেখেছিলাম আমার আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের AFMC বেলকনিতে। মুখে লাজুকতার ভাব নিয়ে আইয়ান স্বর্গের পানে চাইল। আমি দোতলার একটি বেলকনিতে কিছু মেয়ের সাথে হেসে হেসে কথা বলছিলাম। আমি ওই দিনই বাবার সাথে সেখানে উপস্থিত ছিলাম কিছু কাজে, কিন্তু তোমাকে দেখার পর আমি কিছুতেই সেই কাজে আর মনোযোগ দিতে পারিনি। তোমার হাসি মাখা মুখটাই শুধু আমার চোখের সামনে ভেসে উঠেছে। তোমার বড় বড় চোখের পাপড়ি ঝাপটানি আমার হৃদয়কে উত্তাল করেছে। সেদিনই আমি তোমার মাঝে আমার সর্বনাশ দেখেছি মিস স্বর্গ। তুমি তো জানো, চাইলে যে কেউ ক্যান্টনমেন্টের ভেতরে প্রবেশ করতে পারে না, কিন্তু আমি ভিন্ন অফিসারের সহযোগিতা নিয়ে ঠিক তোমাকে দেখে গিয়েছি। তোমাকে দেখার লোভ আমার এ জন্মে শেষ হবে না স্বর্গ। চাইলে আমার সামনে এসে এসব বলতে পারতেন না, এমন কাপুরুষের মতো তুলে এনেছেন কেন? ঝাঁঝালো স্বরে বলে উঠল স্বর্গ। আইয়ান মাথা নিচু করে ফুস করে নিঃশ্বাস নিল, তারপর একটু থেমে আবারও বলল, কাপুরুষই বলতে পারো। আসলে প্রেম নিবেদন, ভালোবাসার গল্প বলে মেয়ে পটানো এসব আমার কাছে নেই। আমি শুধু জানি যেটা আমার চোখে পড়েছে সেটাই আমার লাগবে, এবং শুধু সেটা শুধুই আমার। তোমার জন্য ওই 2 টাকার মেজর মোহিতের চোখে আমি মুক্ততা খুঁজেছি। কত বড় সাহস তার আমার সামনে থেকে তোমাকে উঠিয়ে নিয়ে যায়। বলেই রাগ সংবরণ করতে না পেরে পাশে থাকা আয়নায় ঘুষি মারে আইয়ান। পেশিবাহুল হাতের ঘুষিতে ঝনঝন শব্দে ভেঙে যায় দেওয়ালে থাকা আয়না। স্বর্গ চমকে ওঠে, কিন্তু একদম ভড়কায় না। আইয়ানের হাত কেটে চুইয়ে চুইয়ে রক্ত ঝরছে। একজন ডাক্তার হিসেবে স্বর্গের খারাপ লাগা স্বাভাবিক, কিন্তু তার লাগছে না। এই লোকের কারণে আমার বাবা মা ভাই সবাই অবশ্যই সাফার করছে। আর মুহিত, সে কি আমাকে খুঁজবে নাকি অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যাবে? পোস্টমাস্টারের কাছে ডেটশোরের নাম শুনে মুহিত আর সৌম্যের চোখ চকচক করে ওঠে। তার মানে তারা সঠিক জায়গাতেই এসেছে। পরক্ষণেই তাদের আশার প্রদীপ নিভে যায় যখন পোস্টমাস্টার জানায় আগামী 3 মাসের মধ্যে এই জাহাজ এই ঘাটে নোয়ার ফেলবে না বলেই শিডিউল বইটির মেজর নিকোলাসের হাতে দিল বৃদ্ধ। নিকোলাস আর ভলতেয়ার সবগুলো কাগজ উল্টে পাল্টে দেখে মুহিতকে ইংলিশে সব বুঝিয়ে দিল। মুহিতের মনে আগ্নেয়গিরির হুতাশন জ্বলে উঠল। যেই আশা বুকে বেঁধে এখানে এসেছে, তবে কি তা পূরণ না করে ব্যর্থ হয়ে ফিরে যেতে হবে? কেন মুহিত সব জেনেও স্বর্গের জন্য নাফিস মাহমুদকে বলে তখন থেকেই দেহরক্ষীর ব্যবস্থা করল না? মুহিত রাগে কষ্টে নিজের উপর অভিমান করে জমে থাকা বরফের স্তূপে অনবরত ফালস করতে থাকলো। সৌম্যে দৌড়ে গিয়ে মুহিতকে কোনোভাবে ম্যানেজ করলো।
বিধ্বস্ত মুহিত শরীরের ভার ছেড়ে দিল সৌম্যের উপর। আর কি হারালে নিয়তি তাকে ক্ষমা করবে? প্রবীর আরও কিছু কাগজ ঘেটে আরেকটি পোর্ট সম্পর্কে ওদের জানালো। ইউ ক্যান চেক দ্য পোর্ট বলে একটা কাগজ নিকোলাসের হাতে দিলেন। বৃদ্ধকে থ্যাঙ্কস জানিয়ে তারা দ্রুত সেখান থেকে প্রস্থান করল। পেরিয়ে গেছে 12 দিন, এখনও স্বর্গের কোনো পাত্তা পাওয়া যায়নি। সমস্ত নিউজ পোর্টালে খুঁজছে বড় বড় হেডলাইন, মেজর জেনারেল নাফিস মাহমুদের কন্যাকে অপহরণ করা হয়েছে। কোনো প্রমাণ ছাড়া আহিয়ানের ছবিও কেউ পোস্ট করতে পারছে না। 2 দিন ধরে নাফিস মাহমুদ মুহিতের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হচ্ছেন। মুহিতকে লাইনে পাওয়া যাচ্ছে না। চিন্তায় মাথা টনটনে ব্যথা করছে। কি থেকে কি হয়ে গেল এক নিমিষেই। হায় মাবুদ, সহায় হও। তনুজার ঠেলে ঠেলে কোনো মতে নিজেকে চালাচ্ছেন। তার বিশ্বাস একদিন না হয় একদিন হয় ভালো খবর আসবে, না হয় মন্দ খবর। যখন নাফিস মাহমুদ বিদেশে মিশনে যেতেন তনুজাকে বোঝাতেন, আমি আর না ফিরলে বুঝবে আমি ওপারে চলে গিয়েছি। তোমাকে শক্ত হতে হবে তনুজা, তুমি একজন দেশ রক্ষকের স্ত্রী। তোমার মন দুর্বল হলে কিভাবে চলবে তনুজা? প্রথম তনুজা অনেক ভয়ে ভয়ে থাকতো, নাফিস ফিরবে তো। কিন্তু ধীরে ধীরে তনুজা সেই ভয়কে জয় করে মনকে কঠিন করতে পেরেছে। তবে আজ কেন সেই কঠিন মনে আবার ভয় এসে হানা দিচ্ছে? মাতৃহৃদয় বলেই কি এমন? আর ভাবতে পারে না তনুজা। স্বর্গের নিষ্পাপ মুখটা মনে পড়তেই কপাল বেয়ে ভীষণ বর্ষণ, ভারী বর্ষণ নেমে আসে। সুখের দুষ্টুমি কমে গিয়েছে, সেও গুটিয়ে রয়েছে। অনলাইনে বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছে কিভাবে তার বোনকে উদ্ধার করতে পারবে। সুখ মনে মনে প্রমিস করেছে, আপু ফিরলে আর কখনো অকারণে জ্বালাবো না, খেপাবেও না। ভালো ছেলে হয়ে বোনের কেয়ার করবে। মিসেস তারিন এখনো কিছুই জানেন না, তাকে জানতে দেওয়া হয় না। অসুস্থ মানুষ ঘর থেকে বেশি বেরও হয় না, এই জন্য তিনি এখনও নিশ্চিন্তে একটু আরামে আছেন। পোস্টমাস্টারের কথা অনুযায়ী সমস্ত খোঁজ খবর নিয়ে তারা এখন উপস্থিত হয়েছে নভরোসিস্কো বন্দরে। এই বন্দরটি বরফ মুক্ত হওয়ায় বেশিরভাগ জাহাজ এখানে অবতরণ করে। বন্দরটি আকারে বিশাল বড়, শত শত জাহাজের ভিড়ে কোথায় পাবে সেই ডেট শৌল। রাশিয়ান আর্মিদের অত্যন্ত সমীহ করে চলে এই দেশের জনগণ। চাইলেই তারা ক্ষমতার ব্যবহার করে যা খুশি তাই করতে পারে। পোর্টে আর্মি জিপ দেখেই কিছু পোর্ট অথরিটি দৌড়ে কাছে আসলো এবং অত্যন্ত সম্মানের সহিত জানতে চাইল কি প্রয়োজন। প্লাস মুহিতের ট্যাব নিয়ে জাহাজের ছবি বের করে সবাইকে দেখিয়ে সবিস্তরে কাহিনী খুলে বলল। পোর্টমাস্টার সকল জাহাজের শিডিউল চেক করে একটি ঘাট দেখিয়ে নির্দেশ করলেন যে আগামী মাসের 9 তারিখে জাহাজটা এখানে নর্থ করবে। একথা শুনে মুহিতের নিভে যাওয়া আশার প্রদীপ দপ করে জ্বলে উঠল। গ্রাউন্ড ফোর্সের জেনারেলের সাথে কথা বলে নৌবাহিনী জাহাজের সাথে কথা বললেই কাজ অর্ধেক কমপ্লিট। এরই মাঝে সন্দেহজনক 2টি ছেলেকে পাওয়া গেল। হঠাৎই তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। টহলরত 2 জন সোলজার দক্ষতার সহিত ছেলে দুটোকে ধরে আনলো এবং গাড়িতে করে আর্মি ক্যাম্পে নিয়ে গেল। ছেলে দুটোকে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে আটকে রাখা হলো। সকাল হলে তাদের বিষয়ে খোঁজ লাগিয়ে অ্যাকশন নিবে। স্বর্গ চতুরতার সহিত বিদেশি মেয়েটাকে বোকা বানিয়ে আহিয়ান সম্পর্কে অনেক তথ্য হাতিয়ে নিয়েছে। স্বর্গ মেয়েটিকে বলেছে, আমি আহিয়ানের হবু স্ত্রী। তুমি যদি তার কি পছন্দ কি অপছন্দ, তার দুর্বলতা কিসে এসব না জানাও আমাকে, তাহলে আহিয়ানের কাছে তোমার নামে উল্টাপাল্টা বলে সমুদ্রের তলদেশে শরীর সমাধি দিয়ে দেব। সুন্দরী মেয়েদের সঙ্গে আহিয়ানের মারাত্মক পছন্দ। এই একটি বিষয় সে দুর্বল, সাথে নেশাপানি। এই কুল কিনারাহীন সমুদ্রে থেকে কোনো প্রকার চতুরা করেও স্বর্গ ফিরতে পারবে না। যোগাযোগের কোনো মাধ্যমও নেই, যা আছে তা হচ্ছে অকিটকি। নিজের এমন দুর্ভাগ্য দেখে আনমনে ঠোঁট কামড়ে কেঁদে উঠল স্বর্গ। আশরাফ চৌধুরী এই নিয়ে 56 বার তার ছেলের নম্বরে কল করেছেন। বরাবরই সংযোগ বিচ্ছিন্ন। রাগে তৃষ্ণায় মুখে বাজে গালি এসে গেল তার। মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি। তার এই ছেলের জন্য যদি নিজের ধীরে ধীরে গড়া সাম্রাজ্যের সামান্যটুকু ফাটল ধরে, তাহলে তিনি তার ছেলেকে জ্যান্ত পুঁতে ফেলবেন। থেমে নেই পিউ। নিজের ডাক্তারি ডিউটি পালনের পাশাপাশি সে তার বাবাকে বেশ ভালো নজরদারিতে রেখেছেন। এমনভাবে সকল কাজকর্ম করে বেড়াচ্ছে পিউ যেন তার বাবা কিচ্ছুটি টের না পায়। নাসির হায়দারের
বড্ড অভ্যাস হচ্ছে মদ খেতে খেতে মাতাল হয়ে ধ্যান জ্ঞান হারানোর। সেই সুযোগটাই লুফে নিল পিউ। ঘড়িতে সময় রাত 12:30। নাসির হায়দার নেশায় চুর হয়ে এলোমেলোভাবে বিছানায় পড়ে রয়েছেন।